প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকতে হবে। হ্যাঁ প্রিয় লিসেনার্স, আফনান দ্য হরর ওয়ার্ল্ড সবসময় চেষ্টা করে আমাদের সম্মানিত লিসেনারদের কাছ থেকে সত্য ভয়ের ঘটনা সংগ্রহ করে সেটি উপস্থাপন করতে। এই জন্যই আপনারা আমাদের ঘটনাগুলো এত পছন্দ করেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই যে পছন্দের জায়গাটা সেটা যেন ধরে রাখতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য তো আমরা দোয়া করব। ইনশাল্লাহ আমরা যেন সকলে মিলে আফনান দ্য হরর ওয়ার্ল্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের লিসেনারদেরকে সত্য ভয়ের ঘটনা উপস্থাপনের মাধ্যম দিয়ে। প্রিয় লিসেনার্স, অমীমাংসিত রহস্যের একটি এপিসোড কিন্তু আমরা প্রচার করেছিলাম গত সপ্তাহের শনির রাতের প্রথম এপিসোডে। সেখানে লাম্বি দেহার মাইন্স নামক ভারতের একটি স্থানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, যেখানে একসাথে 50,000 মানুষের কি নির্মম মৃত্যু হয়েছিল। তারপর থেকে সেই জায়গাটি ভুতুড়ে হয়ে গিয়েছে। বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে এই লাম্বি দেহার মাইন্সকে কেন্দ্র করে। আপনারা যারা এপিসোডটি এখনও শোনেননি তারা কিন্তু গত সপ্তাহের অমীমাংসিত রহস্যের ওই এপিসোডটি শুনে আসতে পারেন। আজকের এপিসোডে আপনাদের পাঠানো একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। অমীমাংসিত রহস্য এবং আপনাদের পাঠানো ঘটনা এই দুটো মিলিয়েই মূলত শনি রাতের আয়োজন থাকে। এক সপ্তাহে অমীমাংসিত রহস্য, অন্য সপ্তাহে আপনাদের পাঠানো ঘটনা। আজকের সপ্তাহে আমরা নিলয় আহমেদ রাকিব ভাইয়ের কাছ থেকে পাওয়া একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে। ঘটনাটি শুরু করার আগে একটি কৃতজ্ঞতামূলক বক্তব্য না দিলেই নয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের অংশগ্রহণে বইমেলা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ করে আপনারা যারা বইমেলাতে এসেছিলেন তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। আমি এবং আমার টিমের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রান্ত প্রকাশনকে, যারা আমাদের সবগুলো বই একে একে প্রকাশ করে সহায়তা করেছেন। প্রান্ত প্রকাশনের আমিন ভাই অনেক আগে থেকেই আমাদের লিসেনার এবং আমাদের সব বই কিন্তু উনি প্রকাশ করছেন। ইয়াসার বইটি আপনারা অনেকেই সংগ্রহ করেছিলেন। বিশেষ করে আমাদের ক্ষুদে লিসেনারদের আগ্রহ এবং উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আরও একটি বিষয় জানাচ্ছি যে পাতালবাসী এবং ভয়ের শিহরণ এই দুটো বই এখন স্টক আউট। নতুন করে প্রিন্ট না দেওয়া পর্যন্ত সেগুলো আর পাওয়া যাবে না। রকমারিতে একটা দুটো থাকতে পারে, তবে ইয়াসার অ্যাভেলেবল রয়েছে। ইয়াসার বইটি আপনারা রকমারি থেকে এখন অর্ডার করতে পারেন, যেহেতু বইমেলা শেষ। রকমারি থেকে যেই লিঙ্ক থেকে আপনারা অর্ডার করতে পারবেন সেই লিঙ্কটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। চলুন প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম ঘটনা বলতে একটি ঘটনা, ইনশাল্লাহ একটি ঘটনাই আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। আর আজকে প্রথম তারাবি হলো। আগামীকাল থেকে পবিত্র মাহে রমাদান শুরু হচ্ছে বাংলাদেশে। পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে ঘটনাটি শুরু করছি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নিলয় আহমেদ রাকিব ভাই। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবের তায়েফ শহরে রয়েছেন। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার 7 নং শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামে। ওনার আরও বেশ কয়েকটি ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। চলুন আজকের ঘটনা শুনে আসি। আজকের ঘটনাটি এই নিলয় আহমেদ রাকিব ভাই সংগ্রহ করেছেন। ওনারই পরিচিত একজন ভাই, ওনারই গ্রামের, তার নাম মোহাম্মদ রাব্বি। এই রাব্বি ভাইয়ের এক নানা, ওনার সাথে মূলত ঘটনাটি ঘটেছিল এবং এই ঘটনার প্রত্যক্ষদর্শী সেই নানার স্ত্রী, মানে ওই নানিও। ঘটনাটির সময়কাল 2000 সালে। গ্রাম কিন্তু ওই রূপপুর। ওই নানা উনি আখের চাষ আসলে করতেন না,
ওনার আসলে কৃষি জমি খুব একটা বেশি ছিল না, কিন্তু একটা সিজনে উনি আখের চাষ করেছিলেন। ছোট একটা জমি ছিল, সেখানে উনি আখ লাগান, বেশ ভালোই ফলন হয়েছিল। আখ পাহারাদার ওনার খুব একটা প্রয়োজন হতো না, কিন্তু দেখা গেল যে আখ মনে হচ্ছে প্রতিদিন কে যেন কেটে নিয়ে যায়। আখ কিন্তু আবার শেয়ালেও এসে কামড়ে যায়, কিন্তু শেয়ালে এসে কামড়ে গেলে সেটা একরকম হয়, আবার চুরি করে নিয়ে গেলে আর এক রকম হয়। চুরি করে নিয়ে গেলে তো কেটে নিয়ে যাবে, মসৃণভাবে ছুরি কাঁচি এই টাইপের কোনো কিছু দিয়ে যে কাটা হয়েছে তার চিহ্ন থেকে যায়। তো আখগুলো দেখে মনে হচ্ছে না যে এটা শেয়ালে এই কাজ করেছে, আখ কেটে একদম নিয়ে যাওয়া হয়েছে ধারালো কোনো কিছু দিয়ে, তাহলে বোঝাই যাচ্ছে এটা চোরের কাজ। চিন্তা করলেন যে পাহারা দিতে হবে, একটা ছোট টং ঘর বানালেন উনি। টং ঘর বানানোর পর উনি টং ঘরে আসলে থাকতেন না, ওই ক্ষেত এবং ওনার বাড়ি দূরত্ব ছিল পায়ে হেঁটে সর্বোচ্চ 5 মিনিটের পথ। উনি টং ঘরে না থাকলেও মাঝে মাঝে এসে দেখার চেষ্টা করতেন, তবে এশার নামাজের পর উনি আর আসতেন না। সন্ধ্যার পর একবার আসতেন, চলে যেতেন, আর একবার আসতেন, কিন্তু এশার নামাজ বা এশার পরে উনি যদি খাওয়া দাওয়া করতেন এরপরে আর এদিকে আসতেন না। প্রথম কয়েকদিন দেখলেন যে না, আখ চুরি হচ্ছে না, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আবার শুরু হয়ে গেল আখ চুরি। তখন উনি চিন্তা করলেন যে এভাবে আর হবে না, চোর বুঝে গেছে যে আমি টং ঘরে থাকি না, এই কারণে আবার আখ চুরি শুরু করেছে। প্রথম দিকে যখন টং ঘরটা দেওয়া হয়েছিল তখন চোর মনে করেছে যে টং ঘরের লোক আছে, এই জন্য আসতো না, কিন্তু তারা যখন বুঝে গেছে যে টং ঘরে কেউ থাকে না, এই জন্য চুরি হচ্ছে, তখন এই যে নানা উনি চিন্তা করলেন যে পাহারা দিতেই হবে, রাতের বেলা ওখানে থাকতেই হবে। ওনার কিন্তু অন্য কোনো আসলে প্রফেশন ছিল না, টুকিটাকি কৃষিকাজ করতেন, আর জমি জমাও তো বেশি ছিল না। এখন লাগিয়েছেন এই আখ, এটাও যদি চুরি হয়ে যায় তাহলে তো ওনার অনেক সমস্যা হয়ে যাবে। উনি যখন ওনার স্ত্রীকে বললেন যে আর তো সামলানো যাচ্ছে না, চোর তো বুঝে গেছে, এখন তো পাহারা দিতে হবে। ওনার স্ত্রীও কিন্তু বেশ সাহসী একজন মহিলা, মানে ওই নানি, আর ওনাদের একটা মাত্রই ছেলে, ছেলের বয়স খুব বেশি না। নানি বললেন যে তোমার একা একা পাহারা দিতে যাওয়ার দরকার নাই, আর ছেলেকেও নিয়ে যাওয়ার দরকার নেই, আমি যাব তোমার সাথে। নানা চিন্তা করলেন ভালোই হবে, ছেলেটা তো ছোট মানুষ, খুব যে বেশি কাজেও লাগবে তাও না, ছেলেটা বাড়িতে থাকুক, বাড়িতে একজন পাহারাদার থাকলো আর কি। দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন যে ওই রাত্রেই দুজনে আখ পাহারা দিতে যাবেন। ওই দিন আবার মাংস এবং পিঠা এটা রান্না করেছিলেন, তৈরি করেছিলেন আর কি নানি। সন্ধ্যার পরেও খেয়েছেন, আর কিছুটা মাংস এবং পিঠা সাথে করে দুজন নিয়ে যান, যে রাতের বেলা ক্ষুধা লাগলে দুজন মিলে খাবেন, আর রাত্রে দুজন হাঁটাহাঁটি করে পাহারা দিবেন, ঘুমানোর দরকার হলে টং ঘর তো আছে সেখানে ঘুমাবেন। এরকম চিন্তা করেই ওনারা দুজন টং ঘরে চলে গিয়েছেন। টং ঘরে যাওয়ার পর সব কিছু স্বাভাবিক, দুজন গল্প করছেন, মাঝে মাঝে হাঁটাহাঁটি করছেন, সব কিছু ঠিকঠাক। চাঁদের আলো মোটামুটি ছিল, চাঁদনি রাত ছিল না, মানে হালকা চাঁদের আলো যেটা ওরকম ছিল, দেখা যাচ্ছিল মোটামুটি আর কি। তো এর মধ্যে আবার ক্ষুধাও লেগে গেছে, এই যতটুকু খাবার নিয়ে আসা হয়েছিল সেখান থেকে কিছুটা দুজন মিলে খেয়েছেন, খেয়ে আবার গল্প গুজব করছেন। হঠাৎ করে নানি প্রথমে খেয়াল করেন যে ওই আখ ক্ষেতের থেকে মোটামুটি কাছাকাছি একটা জায়গায় একটা খেজুর গাছ রয়েছে, আর তার থেকে আরেকটু দূরে একটা বট গাছ রয়েছে। তো ওই খেজুর গাছের মাথার উপরে মনে হচ্ছে ধপ করে একটু আগুন জ্বলে উঠলো, তবে আগুনের পরিমাণটা কম। এটা আবার উনি দেখার পর নানাকে দেখালেন, এই দেখো তো এটা কি। নানাও কিন্তু দেখছেন, দুজন মিলে দেখছেন ওই আগুনটা ছোট্ট আকারে জ্বলে উঠেছিল এবং ওইটা আস্তে 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 বড় হচ্ছে। এরপর যেটা হলো, ওই আগুনটা বড় হতে 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 বিশাল আকৃতির একটা অবয়ব হয়ে গেল, এবং ওই অবয়বটা এমন একটা অবয়ব হলো যে ওইটা সাদা কাপড় পরা একটা অবয়ব,
মাথার চুলগুলো বেশ লম্বা এবং সাদা, এবং এতটাই লম্বা যে পেছনে রয়েছে কানাবিল। প্রিয় লিসেনার্স, 122তম এপিসোডে একটি ঘটনা প্রচারিত হয়েছিল নিলয় আহমেদ রাকিব ভাই, সেখানে কিন্তু কানাবিলের ব্যাপারটা ছিল, সেখানে উল্লেখ ছিল। তো ওই কানাবিলে ওখানে যে জায়গাটা রয়েছে, মনে হচ্ছে যে এই অবয়বটার মাথার চুল লম্বা হতে 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 সেই কানাবিলের ওদিকে চলে গেছে। মানে এত বড় একটা মানে চুলের সাইজ আর কি, এত দীর্ঘ চুল। এবং ওই অবয়বটা নানির যে চেহারা সেইটা ধারণ করেছে। মানে এটাতে খুব ভয়ঙ্কর চোখ টোক এরকম না, এত বিশাল লম্বা একটা অবয়ব। প্রথম দিকে ছোট ছিল, সেটা আস্তে আস্তে লম্বা হচ্ছে এবং নানির চেহারা ধারণ করেছে। তো এটা দেখার পর নানিও কিন্তু দেখছেন যে তার চেহারা, নানাও দেখছেন এই অবস্থা। এটা দেখার পর ওনারা তো বেশ ভয় পেয়েছেন। বেশ ভয় পাওয়ার পর দুজন মিলেই দ্রুত ওখান থেকে বাড়ির দিকে চলে যান এবং দুজনই কথা বলছেন যে আরে এটা কি দেখলাম, এটা কি বিপদে পড়লাম। মাঠের এক পাশে এই জিন ভূতের উপদ্রব, আবার চোরের উপদ্রব, যাব কোথায়? তো বাড়িতে আসার পর দুজন মিলে আলোচনা করছেন যে কী কারণে আমরা এটা দেখলাম। তখন নানি নানা দুজন মিলেই চিন্তা ভাবনা করে একমত হলেন যে ওই রাত্রে তো ওনারা মাংস পিঠা এগুলো নিয়ে গিয়েছিলেন, আর গ্রামগঞ্জে এরকম মাঠের মধ্যে চকের মধ্যে এই পিঠা মাংস নিয়ে গেলে জিনভূত তো আসবেই, এরকম সমস্যা তো হবেই। তো এরকম আর কি ব্যাপারটা হয়েছে আর কি। এই বিষয়টা ওনারা ঠিক ওই রকমভাবেই নিয়েছেন যে এই পিঠা নেওয়ার কারণে এরকমটা হয়েছে। তো যাই হোক, ওই রাত্রে ওনারা তো চলে আসলেন। পরের দিন ওই আখ খেতে গিয়ে দেখলেন না, সব স্বাভাবিক আছে, নতুন করে কোনো কিছু চুরি টুরি হয়নি। পরের দিন রাতের বেলা নানা নানি আবার গিয়েছেন পাহারা দিতে। তো পাহারা দিতে গিয়েছেন, ওই দিন কিন্তু আর এই পিঠা এগুলো নিয়ে যান নাই, মুড়ি এবং গুড় নিয়ে গিয়েছিলেন। চিন্তা করেছেন যে পিঠা এবং মাংস নেওয়ার কারণে তো একটা সমস্যা হয়েছে, আর পিঠা তো গ্রামে তো বা বাসা বাড়িতে তো প্রতিদিন বানায় না, একদিনই বানায় বা গ্যাপে গ্যাপে বানায় আর কি। তো ওই দিন ওনারা মুড়ি এবং গুড় নিয়ে গেছেন, চিন্তা করছেন যে এবার আর ওই সমস্যা হবে না। আগের রাত্রেও কিন্তু রাত 1টা-2টোর দিকে ঘটনা ঘটেছিল, এবারও রাত আনুমানিক 2-2:30 বাজে এরকম একটা সময়। তো তখন হঠাৎ করে ওনারা তখন ওই টং ঘরের মধ্যে ছিলেন, একটু ঠান্ডা লাগছিল, টং ঘরের ভেতর দিকে চলে গেছেন আর কি, দুজন মিলে বসে আছেন। হঠাৎ করে মনে হয় টং ঘরের এই যে চাল, মানে এটা তো ইউ শেপের একটা চাল থাকে আর কি, হঠাৎ করে মনে হলো ওই জালের পর কেউ থাপ করে একটা চট দিল, একটা শব্দ হলো। এরপর নানা বলে ওঠেন, এই কে রে? তখন ওই পাশ থেকে বলছে নাকি কণ্ঠে, আমাকে পিঠা দে রে, আমাকে পিঠা দে। এটা কিন্তু নানিও শুনছেন। তখন নানি আবার বলছেন, এই তুই কে? কোনো কথা বলে না। আবার নানা বলছে, এই তুই কে? বল। কোনো কথা বলে না। কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলছে, আমাকে পিঠা দে রে, আমাকে পিঠা দে। ওই দিন তো ওনারা পিঠা আনেন নাই। তখন বুঝতে পেরেছিলেন যে এটা তো কোনো ভালো লক্ষণ না, এটা তো সমস্যা। ওই পিঠার লোভে আবার আসছে এই জিনিসটা। তখন এই বিষয়টা ওনারা তো মোটামুটি বুঝতে পেরেছিলেন। তবে ওই রাত্রে ওনারা দুজন মিলে একসাথে বের হওয়ার পরেও তেমন কিছু দেখেন নাই। এর পরের রাত্রে ওনারা আবার পাহারা দিতে এসেছেন। পাহারা দিতে আসার পর প্রথম দিকে একটি জিনিস দেখেন ওনারা, দেখেন যে হঠাৎ করে একটা মানুষের অবয়বের মতো দেখা যাচ্ছে ওই আখের ক্ষেতের ওখানে। এটা নানা দেখছেন, নানিকে আবার ডেকে নিয়ে আসছেন, এই দেখো তো আমি যেটা দেখছি ঠিক দেখছি কিনা। তো নানিও দেখছেন দূর থেকে, হ্যাঁ একটা মানুষের মতো অবয়ব মনে হচ্ছে। কিছুক্ষণ পরে আর একটা আসলো, কিছুক্ষণ পরে আর একটা আসলো, এরকম করতে করতে 5-6টা হয়ে গেল।
এবং তারা আখ কাটা শুরু করেছে। ওইদিকে হয়েছে আর একটা ঘটনা। ওই যেই খেজুর গাছ, মনে হচ্ছে খেজুর গাছের ওইখানে কোনো একটা সাদা কাপড়, মানে ঠিক অবয়ব একটা কাপড়ের মতো কিছু একটা ছোট ছোট দেখা যাচ্ছে। নানা ওই দিকটাতে খেয়াল না করে চিন্তা করেছেন যে এই যেই অবয়বগুলো আছে এগুলো কারা। তো উনি দূর থেকে চিৎকার করে উঠেছেন, এই কে রে ওখানে, কে আমার নাক কাটে কে? নানিও চিৎকার করে উঠেছেন, এই কারা রে তোরা? নানা নানি দুইজনই দেখতে পেলেন ওই জিনিসগুলা দ্রুত দৌড়ে রাস্তার দিকে উঠে চলে গেল। তখন ওনারা নিশ্চিত হলেন যে এগুলো আসলে চোর, এরাই আসল চোর যারা আখ চুরি করত। এরপর ওনাদের নজর আবারও যায় ওই খেজুর গাছের পাশে। এবার ওনারা দেখতে পেলেন ওই যেই সাদা কাপড়ের মতো জিনিসটা, ওটা আস্তে 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 একটু বড় হচ্ছে। বড় হতে হতে বেশ লম্বা হয়ে গেল এবং ওই খেজুর গাছ ছাড়িয়ে লম্বা হয়ে গিয়েছে। এবারও দেখা গেল এইটা ওই নানির অবয়ব ধারণ করেছে, মানে নানির চেহারা ধারণ করেছে, চুলগুলো বেশ লম্বা। তবে এই অবয়বটা লম্বা হতে হতে এমন একটা অবস্থা দাঁড়ালো যে এই অবয়বটা ওই খেজুর গাছের ওখানে একটা পা রেখেছে আর ওই বট গাছের ওখানে আর একটা পা রেখেছে। শুরুতেই বলেছি পাশে একটা বট গাছ ছিল। তো অনেক লম্বা আকার ধারণ করেছে। আর ওই অবয়বটা তখন নানাকে হাত দিয়ে ইশারা করছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এভাবে ডাকছে। একদম নানির কণ্ঠেই ডাকছে। নানি কিন্তু তখন খপ করে নানার হাত চেপে ধরেছে, বলেছে, খবরদার কোথায় যেও না, ওর কথায় কিন্তু সামনে আগায়ও না, ও আমার রূপ ধরে আছে এখানে, আমি তো তোমার সাথে আছি। কিন্তু এই যে নানি যে বলছে, নানার না এইটাই কোনো কাজই করছে না তার মাথার মধ্যে। উনি এটা মাথার মধ্যে নিতেই পারছেন না। মনে হচ্ছে কোনো একটা মায়াজালে আচ্ছন্ন হয়ে আস্তে আস্তে ওই অবয়বটার দিকে উনি যাওয়া শুরু করেছেন। আর নানার হাত ধরে রেখেছেন। নানিও তো ভয় পাচ্ছেন, এরকম একটা জিনিস সামনে, এত ভয়ঙ্কর একটা জিনিস ছোট থেকে লম্বা হতে হতে এমন একটা আকার ধারণ করেছে, তাও আবার তারই চেহারা। নানি যতই সাহসী হন না কেন, ভয় তো পাবেন এই ধরনের সিচুয়েশনে। উনি নানার হাত চেপে ধরার চেষ্টা করছেন। হঠাৎ করে মনে হলো নানিরও আর সেন্স নাই। কোনো একটা অজানা কারণে উনি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছেন, চোখে ঝাপসা দেখছেন, এবং সত্যি তাই, উনি একটা সময় অজ্ঞান হয়েও যান। এদিকে নানা উনি হাঁটা শুরু করেছেন, আর ওই অবয়বটা তাকে ডাকছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বলে। নানা তো আগাচ্ছেন। নানা আগাতে আগাতে এরপর ওই অবয়বটা আবার ছোট হওয়া শুরু করেছে। নানা ওই অবয়বের পিছু পিছু হেঁটে যাচ্ছেন। নানার কিন্তু তখন সেন্স নাই, তবে শরীরে মোটামুটি শক্তি আছে, উনি হেঁটে যাচ্ছেন, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ নাই। হাঁটতে হাঁটতে ওই যে কানাবিল, ওই কানাবিলের ওইখানে চলে গিয়েছেন। ওইখানে যাওয়ার পর নানাকে ওই অবয়বটা বলছে, এই বিলে নাম, আমার জন্য মাছ ধর, তো ভালো মাছ ধরতে পারিস। লিসেনারদের উদ্দেশ্যে একটি কথা বলে নেওয়া ভালো, এই যে নানা, উনি কিন্তু খুব ভালো মাছ ধরতে পারতেন। ওনার মাছ ধরার হাত এত ভালো ছিল আল্লাহর রহমতে, উনি কোনো বড়শি বা পলো এগুলো ছাড়াই শুধু হাত দিয়ে, দুই হাত দিয়ে হাতড়িয়ে হাতড়িয়ে অনেক ভালো মাছ ধরতে পারতেন। উনি এই কথা যখন শুনেছেন, নিজের অজান্তেই মাছ ধরা শুরু করেছেন। কিছুক্ষণ পর হঠাৎ করে ওনার চিন্তা আসে, আল্লাহর রহমতে ওনার সেন্স ফেরত আসে, আরে আমি এখানে কেন? আমি তো ছিলাম টং ঘরে, আমার বউ ছিল আমার সাথেই, আমি এখানে কেন? তখন ঘুরে পিছন দিকে তাকিয়ে দেখেন ওই অবয়বটা নানির চেহারাতেই, কিন্তু ভয়ঙ্কর চেহারা না, কিন্তু সাদা এক ধরনের কাপড় পরা, চুলগুলোও সাদা, চেহারাটা নানির মতো। তখন নানা বলছেন, এই তুই কে রে? তুই আমাকে এখানে নিয়ে আসছিস কেন? আমার বউ কই? তখন ওই অবয়বটা বলছে, তোর বউ ওই টং ঘরের কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে, ওকে অজ্ঞান করে ফেলছি।
তোর উপর আমার অনেক দিনের নজর ছিল, তুই ভালো মাছ ধরতে পারিস, মাছ ধরার রাশি তোর খুব ভালো। আমাকে যে একবার দেখছে সে বেঁচে থাকতে পারে নাই, কিন্তু তোর হিসাবটা আলাদা। তোকে আমি আমার সুরতে দেখা দেই নাই, আমার সুরতে দেখা দিলে তুই মরে যাবি, কিন্তু তোকে মেরে আমার লস হবে, আমার ক্ষতি হবে। আমি চাই তুই আমাকে মাছ ধরে ধরে খাওয়াবি। তখন নানা বলছেন যে মামা বাড়ির আবদার পাইছো না, তোমাকে আমি মাছ ধরে খাওয়াবো, তুমি আমার কি লাগো? আমি তোমার কথায় মাছ ধরতে পারবো না। নানা কিন্তু ভয় পাচ্ছিলেন, তারপরও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিলেন যাতে করে সাহসটা ধরে রাখতে পারেন। কিন্তু ওই অবয়বটা বলছে মাছ তোকে ধরতেই হবে, আর তুই ধরে ধরে আমাকে খাওয়াবি। নানা তখন বলছেন যে তোর মাছ তুই ধরে খা, তোর এত ক্ষমতা, তোর চেহারা দেখলে মানুষ বাঁচে না, তোর এত ক্ষমতা, তুই মাছ ধরে খেতে পারিস না, আমাকে ধরে নিয়ে আসছিস কেন এখানে? আমি গেলাম আমার বউর কাছে, তোর মাছ তুই ধর। যখনই এই কথা বলেছেন নানা, তখন নানা ফিল করেন যে হঠাৎ করে উনি এই কাদার ভিতরে ঢুকে যাচ্ছেন এবং কোমর পর্যন্ত উনি দেবে গিয়েছেন, মানে কোমর পর্যন্ত উনি কাদার মধ্যে ঢুকে গিয়েছেন। কোমর পর্যন্ত ঢুকলে ওনার তখন বুক পর্যন্ত পানি হয়ে গেছে, মানে কোমর পর্যন্ত কাদার ভেতরে, বুক অবধি পানি। তখন ওই অভাবটা বলছে এখনো সময় আছে, তুই কি আমার জন্য মাছ ধরবি? নানা বলছেন না, আমি ধরবো না, তোকে আমি মাছ ধরে খাওয়াবো না। তখন ওই অবয়বটা নানার দিকে আবারও কেমন একটা দৃষ্টিতে তাকান। চাঁদনি রাত থাকলেও জ্যোৎস্না যে খুব বেশি এরকমটা না, তবে তার চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওই অভাবটা আবার একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকানোর সাথে সাথে মনে হলো তার ওই দৃষ্টির যখন দিল, ভয়ঙ্কর একবার একটা দৃষ্টি দিল, নানা আরও একটু পানির নিচে দেবে গেলেন। এইবার ওনার একদম থুতনি পর্যন্ত পানি থেকে গিয়েছে, ওনার হাতও কিন্তু পানির মধ্যে ঢুকে গিয়েছে, মানে কাদার মধ্যে ঢুকে গেছে। উনি কিন্তু আর শরীরের উপরে কোনো ধরনের নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছেন না। আর 1 ইঞ্চি দাবলেই ওনার নাক পানির মধ্যে ডুবে যাবে, চোখ শুধু উপরে থাকবে, মানে উনি নিঃশ্বাস নিতে পারবেন না। হঠাৎ করে তখন কি হয়, দূরে মসজিদের একটা মাইকে আজান দিয়ে দেয়, ফজরের আজান। তখন ওই অভাবটা বলছে যে আজান দিয়ে দিল, তার মানে এই না যে আমি তোকে মারতে পারবো না, এখনও আমি তোকে মারতে পারি, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিলাম, তুই আমার জন্য মাছ ধরবি কি ধরবি না, এটাই তো শেষ সুযোগ। এরপরে কিন্তু আমি আমার নিজের সুরতে আসবো, তোর বোর সুরতে আসবো না, আর তখন তুই আর আমার সুরত দেখলে বাঁচতে পারবি না। এই বলে ওই অবয়বটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরে নানার আর কিছু মনে নাই। এদিকে সকালের দিকে নারীর জ্ঞান ফেরে, তখনও কেউ ওই দিক দিয়ে আসে নাই। জ্ঞান ফেরার পর উনি ওনার স্বামীকে তো দেখতে পান না, উনি দ্রুত আগে বাড়িতে গেছেন, ওনার ছেলেকে ডেকে তুলেছেন। তো ছেলে ঘুম থেকে ওঠার পর ছেলে জিজ্ঞেস করছে যে কি মা, কি হয়েছে, বাবা কই? তখন উনি বলেন যে রাত্রেবেলাতে এই ঘটনা ঘটছে। তখন তার ছেলে বলছে যে তুমি বাবাকে কোন দিকে যেতে দেখছো? তখন ওই নানি বলছেন যে তোর বাবাকে তো আমি কানাবিলের দিকে সর্বশেষ যেতে দেখছি, এরপরে তো আমার কিছু মনে নাই। তখন ছেলে বলছে তাড়াতাড়ি চলো কানাবিলের দিকে, আর আমি লোকজন ডাকতেছি। ছেলে তো চিৎকার চেঁচামেচি শুরু করছে রাস্তা দিয়ে, কে কোথায় আসো, সবাই এদিকে আসো, আমার আব্বার বিপদ হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু লোক জুটে যায়, সবাই মিলে কানাবিলের দিকে যেতে থাকেন। তখন তো অনেক সকালবেলা, তখন লোকজন কানাবিলের দিকে ওইভাবে যান নাই। তো দূর থেকে মনে হচ্ছে পানির উপরে একটা মাথার মতো দেখা যাচ্ছে, সবাই তো দৌড়ে ওদিকটাতে যাওয়ার চেষ্টা করছেন। তখন দূর থেকে দেখে সবাই চিন্তা করেছিলেন নানা আর জীবিত নাই, নানা মারা গেছেন। কারণ এই ধরনের ঘটনা যদি ঘটে, এই যে আমরা শুনি বিভিন্ন বিলের মধ্যে পা উপরের দিকে, মাথা নিচের দিকে, অথবা গেড়ে রেখেছে মৃত অবস্থায়, কিন্তু নানা জীবিত ছিলেন, কিন্তু উনি অজ্ঞান হয়েছিলেন। ওখান থেকে তাকে তুলে আনা হয়। তুলে আনার পর
তার মোটামুটি স্বাভাবিকভাবেই জ্ঞান ফেরে, খুব যে বেশি কষ্ট করতে হয়েছে বিষয়টা এরকম না। ওনার জ্ঞান ফেরার পর এই অবয়বটার সাথে কি আলোচনা হয়েছে এটা উনি সকলের সাথে আলোচনা করেন, খুলে বলেন। নানা তখন শারীরিকভাবে সুস্থই ছিল, তবে নানা এতটুকু বলেন যে ওই অবয়বটাকে যখন ভয়ঙ্কর সুরতে বিশাল আকৃতিতে তার এক পা খেজুর গাছের এখানে আর এক পা বট গাছের ওখানে ওই অবস্থাতে দেখেছিলেন, এরপর উনি ওনার শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারেন নাই। নানি যে তার হাত ধরে টানাটানি করছিল এটা উনি বুঝতে পারলেও ওই দিকে আসলে নজর দেওয়ার মতো তার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা ছিল না। কোনো এক মোহজালে আচ্ছন্ন হয়ে তিনি ওই কানাবিলের দিকে চলে যাচ্ছিলেন। তারপরে ওই পিশাচটা কি বলেছে এটা উনি সকলকে যখন বলেন, তখন ওই গ্রাম থেকে পাশাপাশি মানে হয়তো বা একটা গ্রাম পরে একজন কবিরাজ ছিল, তার নাম হলো ফক্কু কবিরাজ। যে ফক্কু কবিরাজ এখনও জীবিত আছেন। তার নাম হয়তো বা ফখরুল বা এরকম কিছু হতে পারে, তবে স্থানীয়ভাবে তিনি ফক্কু কবিরাজ নামেই পরিচিত। তো এই ফক্কু কবিরাজের কাছে নানাকে নিয়ে যাওয়া হয়। নানাকে নিয়ে যাওয়ার পর ফক্কু কবিরাজ সব কিছু শোনেন, তখন বলেন যে এই দুষ্টু পিশাচটা বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী। ওর চেহারা এতটাই ভয়ঙ্কর যে কেউ দেখলে তার এমন হার্টের সমস্যা হয়, এ বেশি দিন আর বাঁচে না, তাকে আর বাঁচায় রাখা যায় না। এটাকে ভয়ের কোলায় পড়া বলে। মানে এত ভয় পায় মানুষ, যেই ভয়ের মধ্যে একবার ডুবে গেলে এর থেকে বাঁচানো খুবই মুশকিল হয়ে যায়। আর নানাকে কোনো একটা কারণে সে আসল সুরত দেখায় নাই। আর যেহেতু সে বলেছে যে নানাকে সে অনেক দিন ধরে লক্ষ্য করেছে, সে ভালো মাছ ধরতে পারে, এই জন্য নানার উপর সে আগে থেকে নজর রেখেছিল। যখন টং ঘরে নানা আসা যাওয়া শুরু করে তখন মূলত হাজির হয়েছে। আসলে তার আখ চুরি করতো কিন্তু ওই চোরেই। কিন্তু এর মধ্যবর্তী একটা সময় হঠাৎ করেই এই পিশাচের উপস্থিতি শুরু হয়ে যায়, যেহেতু নানা টং ঘরে আসা যাওয়া শুরু করেন আর কি। সেই সুবাদে কবিরাজ তখন বলেন যে আজকে সন্ধ্যার পরপরই এটা নিয়ে কাজ শুরু করবেন উনি। তো সন্ধ্যার পরপরই উনি কাজ শুরু করে দেন। কবিরাজ উনি ওনার পদ্ধতি অনুযায়ী নানার উপর ওই পিশাচটাকে হাজির করার প্রক্রিয়া শুরু করেন। খুব বেশি সময় লাগে নাই, হঠাৎ করে নানা এক ধরনের গোংরানির আওয়াজ করতে থাকেন, তার শরীর কাঁপতে থাকে। তখনই কবিরাজ বলে দেন যে হাজির হচ্ছে। অল্প সময়ের মধ্যেই ওই জিনিসটা নানার উপর হাজির হয়ে যায় এবং হাজির হয়েই কবিরাজকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং কথাবার্তার একটা পর্যায়ে বলতে থাকে যে তাকে কেন ডাকা হয়েছে। তখন কবিরাজ বলেন যে তুই এই লোকটাকে কি অবস্থা করলি? তখন ওই পিশাচটা বলতেছে, ওর কি আমি শারীরিক কোনো ক্ষতি করছি? আমি ওকে কি বলছি? আমি বলছি আমাকে তুই মাছ ধরে খাওয়াবি, এটাই তো। ওকে তো আমি এমন কোনো ভয় দেখাই নাই যেই ভয় দেখলেও সহ্য করতে পারবে না। আর ওর বউও তো ছিল সাথে। ওর বউ বলুক আমি কোনো ভয়ঙ্কর রূপে আসছি কিনা, আমি তোর বউর সুরতে আসছি যাতে করে ও দেখলে সাহস ধরে রাখতে পারে। আমি মাছ খেতে চাই, ও আমাকে মাঝে মাঝে মাছ ধরে খাওয়াবে, এটাই আমার চাওয়া। তখন ওই কবিরাজ বলছেন, তোর চাওয়া পাওয়ার শেষ হবে না কখনো। তুই মাছ খাইতি, ও যখন মাছ কোনো সময় ধরতো তখন গিয়ে একটা চাইতি, কিন্তু তুই ওকে কোমর পর্যন্ত গিয়ে ফেলেছিস, প্রায় নাক পর্যন্ত পানির সমান অবস্থায় তুই নিয়ে গেছিস। তুই কিছুই পাবি না, তুই ভালোই ভালো এখান থেকে যা। তা না হলে তোর আমি কি পরিণতি করবো জানিস? এই যে কাছে একটা বট গাছ আছে আমার বাড়ির কাছে, এই বট গাছের প্রত্যেকটা ডালে তোর থেকেও ভয়ঙ্কর পিশাচদেরকে আমি আটকায় রাখছি, যারা নিজেদের ক্ষমতার খুব বড়াই করতো। তোকে যদি আমি শায়েস্তা করতে চাই, শুধু এখন আমি একটা পিশাচকে ছাড়বো এই শর্তে যে তোকে এক্ষুনি মাটিতে পুঁতে ফেলবে। আর
আর আমি ওকে ছেড়ে দিব। বল, আমি কি একটাকে ছাড়বো? এরকম হাজার হাজার আছে। একটাকে ছাড়ি, দেখ তোর কি অবস্থা করি। তখন ওই পিশাচটা বলছে, তোর যা মন চাই তুই তাই কর, আমি এই লোকটাকে ছাড়বো না। তখন ওই কবিরাজ বলে যে আচ্ছা তাই নাকি, ঠিক আছে, দেখি তোর ক্ষমতা কতটুকু। এই বলে ওই কবিরাজ তার একটা বোতল থেকে কিছুটা পানি বের করে যেই না নানার গায়ে ছিটিয়ে দিয়েছেন, সাথে সাথে নানার শরীরের ভিতরে থাকা ওই পিশাচটি চিৎকার করতে করতে বলছে যে ওরে বাবারে মাগো, আমি শেষ হয়ে গেলাম, আমার শরীর পুরে ঝলসে গেল, এই আর খবরদার এক ফোঁটা পানি আমার দিকে ছিটাবি না, আমি চলে যাব। তখন ওই কবিরাজ বলছে, যেহেতু তুই এর খুব বড় ধরনের শারীরিক ক্ষতি করিস নাই, এই জন্য তোকে আমি আর আটকাবো না। যদি তুই এই লোকের সামান্যতম শারীরিক কোনো ক্ষতি করতি, তাহলে এর থেকেও বড় ক্ষতি করে তোকে আমি ছেড়ে দিতাম। জিন সমাজে তুই যেখানেই যাইতি, সব জিন তোকে দেখে হাসতো। যেহেতু তুই ওর বড় ধরনের কোনো ক্ষতি করতে পারিস নাই, এই জন্য তোকে আমি ছেড়ে দিচ্ছি। খবরদার এর ধারের কাছে যেন তোকে আর কখনো না দেখি। আমি লোক লাগাই দিব আমার, যদি কখনো শুনি যে এর ধারের কাছে তুই আসছিস, তাহলে তোর অবস্থাও কিন্তু আমি খারাপ করে ছাড়বো, মনে রাখিস। আর যেহেতু তোদের কিছু নিয়মকানুন আছে, এটা আমি জানি, তুই বল তুই কি চাস। এ কিন্তু গরিব মানুষ, এমন কিছু চাস না যেটা ও দিতে পারবে না। প্রথম দিকে ওই পিশাচটা বলে একটা খাসি দিতে হবে। তখন কবিরাজ বলে না, এটা হবে না, ওরা গরিব মানুষ, একটা মোরগ দিয়ে দিচ্ছে, যা আমি বলে দিলাম। তখন ওই পিশাচটা বলে ওঠে, ঠিক আছে, একটা কালো মোরগ, এই কালো মোরগ ওদের বাড়িতেই আছে, এক্ষুনি এই কালো মোরগটা ওদের রান্নাঘরের পেছনে ছেড়ে দিতে বল, আমি চলে যাব। তো এই কথাবার্তার মধ্যেই এই যে নানার যে ছেলে, সেই ছেলে দৌড়ে গিয়ে ওই মুরগির খোপের ভিতর থেকে একটা কালো মোরগ আগে থেকেই ছিল, সে তো জানতোই, ওই মোরগটা রান্নাঘরের পেছনে ছেড়ে দেয়। তো মোরগটা বের হয়ে হাঁটা শুরু করে ওই পেছন দিকে। এরপর ওই যেই অবয়বটা যেটা নানার শরীরে প্রবেশ করেছিল, তখন সে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি এখন মোরগটা নিয়ে চলে যাব। তখন কবিরাজ এটাও বলে যে তুই আরও একটা প্রমাণ রেখে যাবি, বিভিন্ন সময় তোদের মতো যে সমস্ত দুষ্টু পিশাচ যেগুলো থাকে, এগুলো ছাড়ানোর সময় এই প্রমাণটা আমরা রেখে দিই, যাওয়ার সময় কোনো একটা গাছের ডাল ভেঙে যাবি। তখন বলে ঠিক আছে, এই পাশে একটা বড় আম গাছ আছে, আম গাছের একটা মোটা ডাল আমি ভেঙে দিয়ে চলে যাব। সত্যি তাই। এরপরে নানা শরীর আবার একটু কাঁপতে শুরু করে। এরপরে মনে হলো হঠাৎ করে একটা দমকা বাতাস নানার শরীরের ওইখান থেকে বেরিয়ে গেল। আর এর পরপরই ওই যে আম গাছের একটা ডাল, কোনো ধরনের বাতাস ছাড়াই, আশেপাশে কিন্তু তখন বাতাস হচ্ছিল না, ভেঙে পড়ে একটা কাঁচা ডাল। আর এরপর মোরগের একটা আর্তনাদ শোনা যায়। অনেক সময় মোরগ হাঁটতে থাকলে কেউ যদি পেছন থেকে খপ করে ধরে, তখন মোরগ বা মুরগি এক ধরনের কক কক করে ওঠে। তো ওই রকম একটা শব্দ হলো। এরপর একদম সব কিছু ঠান্ডা। আর একটা বিষয়, কবিরাজ বলে দিয়েছিল তুই যখন এর শরীর থেকে বাইরে বের হয়ে যাবি, তখন ওর শরীর যেন ডান পাশে হেলে পড়ে। তখন না কেউ বলেছিল না বাম পাশে হেলে পড়বে, তখন কবির বলেছিল না, কোনোভাবেই না, ডান পাশে হেলে পড়তে হবে। নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা রহস্য ছিল যে ডান পাশে হেলে পড়া, হতে পারে বাম পাশে হেলে পড়লে আবার সে ফেরত আসতে পারে। তবে কবিরাজ খুব দূরদর্শী একজন ব্যক্তি ছিলেন। এই শর্ত যখন দিয়ে দেন তাই হয়, নানা ডান পাশে হেলে পড়েছিলেন। এরপরে তো ওই যে ডাল ভেঙে পড়া, তারপরে মোরগের ওরকম শব্দ হয়ে যাওয়া, মোরগটাকে চিরতরে হারিয়ে ফেলা, এই ধরনের ঘটনা তো ঘটলো। তো এরপর থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আর নানার ওই যে আখ ক্ষেতের যে সমস্যাটা ছিল, এরপরেও আর চুরি হয়নি, কারণ চোরগুলো বুঝে গিয়েছিল নানা হয়তোবা ধরতে পেরেছেন কারা। তবে নানা আসলে চিনতে পারেন নাই, তাদের আসল পরিচয় বুঝতেও পারেন নাই।
কিন্তু ওই চোরগুলো আর চুরি করতে আসে নাই। যেহেতু এই বিষয়টা অনেক জানাজানি হয়ে গিয়েছিল, এই জন্য ওনার আখের ক্ষেত আগের মতোই স্বাভাবিকই ছিল, যতটুকু চুরি হয়েছে ততটুকুই আর কি। তো যাই হোক, এটি ছিল ঘটনা। নানা এখনও জীবিত আছেন, আর ওই ফক্কু কবিরাজ উনিও জীবিত আছেন, যদিও বা 25 বছর আগের। নানা মূলত তার আসল নামটা প্রকাশ করতে দিতে চান নাই, ওনার বয়স হয়ে গেছে। এই ঘটনা প্রচারের পর অনেকেই আবার তাকে এই বিষয়টা আবার বলতে অনুরোধ করবেন, কি হয়েছিল নানা বলো, উনি বিরক্ত বোধ করবেন। এটা বললে যে ওনার খুব বেশি সমস্যা হবে তা না, জাস্ট বিরক্তির কারণে উনি নামটা প্রকাশ করতে আসলে রাজি হন নাই। আমরাও নাম বললাম না। তবে ওই এলাকা, ওই রূপপুর গ্রামের অনেকেই কিন্তু এই ঘটনাটি সম্পর্কে অবগত আছেন বলে নিলয় আহমেদ রাকিব ভাই আমাদেরকে জানিয়েছেন। নিলয় আহমেদ রাকিব ভাই আরও বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই ঘটনাগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। আর ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রাব্বি ভাইকে, যিনি নিলয় আহমেদ রাকিব ভাইকে ঘটনাটি দিয়েছিলেন আর কি। প্রিয় লিসেনার্স, আগামীকাল থেকে পবিত্র মাহে রমাদান শুরু হচ্ছে। রমাদানের পবিত্রতা আমরা যেন রক্ষা করতে পারি, সবগুলোর রোজা আমরা হক আদায় করে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আসছে সোমবার হরর নাইট এপিসোডের আরও একটি আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান ধর্মওয়ালদের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।